2024 লোকসভা নির্বাচনের ঠিক আগে বিগত 15 দিনে রাজ্য রাজনীতির চিত্রটাই যেন অনেকটা বদলে গেল। আর চিত্র বদলে দেওয়ার মূল কারিগর তিপ্রামথা। 2023 বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়াই করে মোট 13টি আসন দখল করে তিপ্রামথা হয়ে উঠেছিল প্রধান বিরোধী দল। কিন্তু এক বছরের মাথায় সেই দল বিরোধী আসন ছেড়ে জায়গা করে নিল রাজ্য মন্ত্রিসভা। নির্বাচনের আগে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং নির্বাচনের পর কনস্টিটিউশনাল সলিউশনের দাবি পূরণে লিখিত প্রতিশ্রুতি চাইছিল তিপ্রামথা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। 28 ফেব্রুয়ারি বসেছিলেন আমরণ অনশনে। তারপর দিল্লি থেকে আসে ডাক। 2রা মার্চ স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি। 7ই মার্চ মন্ত্রী হিসেবে শপথ নেন তিপ্রামথার বিধায়ক অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা। আপাত দৃষ্টিতে একটি অধ্যায়ের এখানেই শেষ মনে হলেও বিশেষজ্ঞরা মনে করছেন রাজনীতির ময়দানে খেলা এখনো বাকি। 8ই মার্চ তিপ্রামথার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা চুক্তিতে ত্রিপুরাল্যান্ডের উল্লেখ না থাকায় ক্ষোভ উগরে দেন। তার আগে 4ঠা মার্চ আইপিএফটির প্রতিষ্ঠা দিবসে শরীরে ত্রিপুরাল্যান্ড লিখে মিছিল করেছে সমর্থকরা। তাই প্রশ্ন হচ্ছে, ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কতটা খুশি জনজাতি অংশের সব মানুষ? তিপ্রামথা মন্ত্রিসভায় যোগদান করায় কতটা সন্তুষ্ট দলের কর্মী সমর্থকরা? বিরোধীরা যখন মথার মন্ত্রিসভায় যোগদান নিয়ে কটাক্ষ করছে, তখন মথার নেতৃত্বরা ব্যস্ত জনজাতিদের মধ্যে চুক্তি নিয়ে বিভ্রান্তি দূর করতে। এদিকে রাজ্যের 2টো আসনের মধ্যে একটি আসনে বিজেপি ও কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে। জল্পনা তুঙ্গে পূর্ব ত্রিপুরা আসন নিয়ে। পূর্ব ত্রিপুরায় প্রার্থী মথার প্রার্থী হবে না বিজেপি? অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী হবে না বাম বা কংগ্রেসের? রাজ্য রাজনীতিতে চর্চিত বিষয় এখন অনেক। তবে আসল প্রশ্ন, 2024 লোকসভা নির্বাচনের আগে পাল্টে গেল কি রাজ্য রাজনীতির সমীকরণ? একটু গভীরে গিয়ে ভাবা উচিত। তাই চলুন তা নিয়ে আজ সংলাপ করা যাক, কারণ সংলাপ ভাবায় এবং ভাবনা পথ দেখায়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ সংলাপে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য এবং বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী। দুজনকেই স্বাগত আজকে সংলাপে। আশা করি ভালো আছেন দুজনে। অরিন্দমবাবু, প্রথমেই আপনার কাছে আসি। এই যে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে রাজ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় জনজাতিরা কি লাভবান হবেন মানে বাস্তবে? দেখো, আমাকে যদি জিজ্ঞাসা করো সত্যিকার অর্থে এই চুক্তির যা বয়ান আমরা এখন অব্দি পেয়েছি সংবাদ মাধ্যমে, তোমাদের মাধ্যমে, তাতে তো এর আগে 18 নির্বাচনের পরে যে মোডালিটি কমিটি গঠন করার যে বয়ানটা ছিল, যে ড্রাফট ছিল, সেটা অনেক বেশি বিস্তারিত ছিল। আচ্ছা। এবং এবারে যে চুক্তি যেটা বলা হচ্ছে ত্রিপাক্ষিক চুক্তি, একদিকে তিপ্রামথা, একদিকে কেন্দ্রীয় সরকার এবং আরেকদিকে রাজ্যের সরকার, এদের প্রতিনিধিরা মিলে যে চুক্তি একটা স্বাক্ষরিত হয়েছে, একটা A4 সাইজ কাগজের অর্ধেক পাতাও ভরেনি এবং গোটাটাই ভাষা ভাষা। কবে কখন কি ধরনের কমিটি গঠন করা হবে, কমিটি কি কি বিষয় নিয়ে আলোচনা করবে, এই কমিটি নির্দিষ্ট কত দিনের মধ্যে তার রিপোর্ট জমা করবে, সম্পূর্ণ মানে মানে ধোঁয়াশা। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যে ত্রিপাক্ষিক চুক্তির একটি পক্ষ, তাদের মূল দাবি ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তারপরে সেটা থেকে সরে এসছে মানে কনস্টিটিউশনাল সলিউশন। তো না গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কোনো উল্লেখ ওখানে রয়েছে, না রয়েছে কনস্টিটিউশনাল সলিউশনের কি রাস্তায় বের করা হবে বা কোন রাস্তায় হাঁটবে বা কনস্টিটিউশনাল সলিউশনটা খায় না মাথায় দেয়, এই বিষয়গুলো কোনোটাই নাই। তো বেসিক্যালি আমার যেটা মনে হয়েছে, ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়েছে, সংবাদ মাধ্যম থেকে যতদূর সংবাদ মানে আহরণ করতে পেরেছি বা বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের যে বক্তব্য বা বাইট বেরিয়ে এসছে, সেগুলো থেকে যেটা দেখা যায় এবং বুঝতে পারছি, সেটা হচ্ছে
this agreement was signed by all parties under certain compulsions. এটা ভারত ত্রিপুরা রাজ্যের আদি অধিবাসীদের উন্নয়নের জন্য, তাদের ভবিষ্যতের উন্নতির জন্য একটা আন্তরিক প্রয়াস, এই কথাটা মনে হয় এই চুক্তিতে মানে ইয়ে হয় না, প্রতিপন্ন হয় না। বেসিক্যালি যেভাবে এতদিন বলা হচ্ছিল যে আমাদের যাই হবে আমাদেরকে একটা লিখিত কিছু দিতে হবে, যে আমাদেরকে লিখিত দেবে আমরা তার সঙ্গে থাকবো। এখানে এই যে সার্টেন কম্পালশন আপনি যে বলছিলেন, এখানে মানে তিনজনের এই কম্পালশনটা কোন জায়গাটাতে, মানে কিসের কম্পালশন এখানে মনে হচ্ছে? আসছি আমি। তো প্রথম কথা হচ্ছে যে এটা একটা দীর্ঘদিন ধরে একটা কথা হচ্ছিল, মানে গত 2023-এর নির্বাচনের আগ থেকে কথা হচ্ছিল যে আমরা একটা পক্ষ, এই ত্রিপাক্ষিকের যে পক্ষগুলো তাদের একটা পক্ষর দাবি ছিল যে আমরা আমাদেরকে লিখিত একটা প্রতিশ্রুতি দিতে হবে, ইন রাইটিং, নট ইন মৌখিক হবে না, ভার্বাল ওয়ার্ডস নয়, লিখিতভাবে একটা চুক্তিতে আসতে হবে বা লিখিত প্রতিশ্রুতি দিতে হবে, তাইলে আমরা যারা দেবে তাদের সঙ্গে আছি। তো আলটিমেটলি এই সেদিন যখন এই যে তুমি এটা দিচ্ছিলে, দিনক্ষণগুলো বলছিলে, এই যে আমরণ অনশনের বিষয়টা এলো, আমরণ অনশনে বসার 1 ঘন্টার মধ্যেই অনশন স্থল থেকে উঠে চলে গেলেন এই মরণ অনশনের যিনি নেতৃত্ব, প্রধান নেতৃত্ব, তিনি চলে গেলেন, ওনাকে দিল্লি থেকে ডাকা হয়েছে। এবং সেখানে যাওয়ার পর প্রথম 1 দিন 2 দিন কিছুই হলো না, তৃতীয় দিন দেখা গেল যে এই একটা লিখিত চুক্তি হয়েছে। তো আমরণ অনশন থেকে বেরিয়ে যাওয়ার সময়ও যে বাইট দিয়ে গেছেন বা যে সংক্ষিপ্ত বক্তব্য রেখে গেছেন সেটা হচ্ছে এবার দিল্লি থেকে কিছু না কিছু একটা হাতে নিয়ে ফিরবই। তো হাতে নিয়ে ফেরার জন্য ওই কাগজটা A4 সাইজের অর্ধেক কাগজে কিছু লেখা, যা কি অর্থ দাঁড়ায় মূলত, বা কবে এটা বাস্তবায়িত হবে বা কিভাবে বাস্তবায়িত হবে তার গোটাটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো এইটাই হচ্ছে লিখিত চুক্তি বা লিখিত প্রতিশ্রুতি আমাদের চাই, যে দাবিটা ছিল সেই দাবি পূরণের একটা অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার তোমার প্রশ্ন আসছে যে আন্ডার কম্পালশন কেন, কার কম্পালশন? কম্পালশন দুপক্ষেরই রয়েছে। এখানে ত্রিপাক্ষিক চুক্তি হলো, কম্পালশন দুপক্ষের। বেসিক্যালি কম্পালশন কেন্দ্রের, কম্পালশন এই মানে আদি অধিবাসীদের এখন যারা নেতৃত্ব দিচ্ছে যে দল বা যে সংগঠন তাদের। তো তাদের কম্পালশনের জায়গাটা ওই লিখিত পাওয়া। আর প্রথম পক্ষ অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা এর যারা প্রতিনিধি বা সরকার পরিচালনা করছে যে রাজনৈতিক দল, তাদের যে কম্পালশন সেটা হচ্ছে ত্রিপুরামথাকে পাশে রাখতে পারলেই আমার এই যে মানে পূর্ব ত্রিপুরা আসন্ন লোকসভা নির্বাচনে দেশের এখন ক্ষমতায় যারা রয়েছেন বা রাজ্যের যারা ক্ষমতায় রয়েছেন, যে রাজনৈতিক দল বা শক্তি রয়েছে, তাদের দাবি হচ্ছে যে আমরা আগামী লোকসভা নির্বাচনে 400 আসন পেরিয়ে যাব, মানে 400 আসন আমরা টার্গেট রাখছি, এককভাবে আমরা 370 করব। এখন এই যে বক্তব্যটা, এই বক্তব্যটার পাশাপাশি যে ছবিটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গোটা দেশে যে দলগুলো এই এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স থেকে গত 19-এর লোকসভা নির্বাচনের পরেই বেরিয়ে গেছিল বা সম্পর্ক ছিন্ন করেছিল বা তাদের সেই অর্থে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাদেরকে রিভাইভ করা এবং তাদেরকে আবার দলে টেনে আনা, মানে এই অ্যালায়েন্সের মধ্যে টেনে আনার যে তাগিদটা গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল, এই তাগিদটার একটা অন্যতম কি বলবো প্রতিফলন হচ্ছে এই যে চুক্তিটা, লিখিত চুক্তিটা, ত্রিপাক্ষিক চুক্তিটা। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের যে 2টো লোকসভার আসন রয়েছে, এই 2টো লোকসভা আসনকে যদি গ্যারান্টি করতে হয়, জিততে হবে, মানে বর্তমান শাসক দল যারা রয়েছেন তাদের জেতার দরকার, কম্পালশন, সেই জায়গায় এই পূর্ব আসনটাতে ত্রিপুরামথাকে পাশে না রাখতে পারলে আমাদের মানে এই আসনটাকে ছিনিয়ে আনার ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও হতে পারে। তো আমার কোন রকম ভাবেই কোন রকম কোনো মানে ফাঁক ফোকর রাখার কোনো জায়গা নেই, এই জায়গাটাকে গ্যারান্টি করার জন্যই কিন্তু এই চুক্তি, কাজে তাদেরও এই কম্পালশন। ওই জন্যই আমি বলেছিলাম দিস ইজ সিম্পলি অ্যান আউটকাম অফ সাম কম্পালশনস, পলিটিক্যাল কম্পালশনস। ওকে, আসবো আবার অরুণবাবু আপনার কাছে। বিষ্ণুবাবু, এই যে ব্যাপারটা, এই ত্রিপাক্ষিক চুক্তি এবং যেটা বলছিলাম শুরুতেই আমি, যেটা মিশ্র প্রতিক্রিয়া তো লক্ষ্য করা যাচ্ছে, কি মনে হয় আপাত দৃষ্টিতে এই জনজাতিরা কতটা লাভবান হবেন? এবং এই যে চুক্তিটা, যেটা অরুণবাবু বলছিলেন যে একটা আন্ডার কম্পালশন, দুপক্ষেরই একটা কম্পালশন ছিল, তার জন্যই হঠাৎ করে একদম তড়িঘড়ি করে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বলছি অ্যাকচুয়ালি টপিকটা খুব ইন্টারেস্টিং টপিক আজকের, এবং ইট ওয়াজ এক্সপেক্টেড। আমি অন্তত
আপনি হয়তো মনে আছে আমরা যে ইলেকশনের আমাদের বিধানসভা ইলেকশনের আগে থেকে যে টক শো করেছিলাম, ওই তখনও কিন্তু আমাদের এই প্রসঙ্গগুলো উঠে এসেছিল কিছুটা। এগুলোরও কিছুটা আমাদের বলতে পারি আমরা মোটামুটি যে অ্যাঙ্গেলে ডিসকাশন ছিল এই অ্যাঙ্গেলে আমরা এটা প্রতিফলনটা আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি। এবং আমার দৃষ্টিভঙ্গিতে ইট ইজ টোটালি এক্সপেক্টেড লাইনেই হচ্ছে যা কিছু হচ্ছে। আচ্ছা, এক্সপেক্টেড লাইনে ইন দ্য সেন্স এটা এছাড়া আর কোনো অল্টারনেটিভ সলিউশন নেই। কারণ ত্রিপুরাল্যান্ড বলতে কোনো কিছু করা এটা আমরা কখনোই কেউ মানে এটা তো কোন রকমের কিভাবে হবে কোন রকমের ক্ল্যারিটি ছিল না। প্রথম কথা হচ্ছে এটা। তবে হ্যাঁ, গিভেন সিচুয়েশনে একটা কথা আমার মনে হয়েছে যেটা আমি বারবারই বলতে চাইবো, এইটা দিস ইজ দ্য বেস্ট সলিউশন মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, এই যেটা হলো এটা বেস্ট সলিউশন ইন দ্য সেন্স যে দেখুন, আমি ত্রিপুরার মানে একজন বসবাসকারী হিসেবে আমি যেটা আমরা বারবারই যেটা আমরা বলে এসেছি বা আমরা দেখতে চেয়েছি সেটা হচ্ছে জনজাতি এবং বাঙালির শান্তিপূর্ণ সহাবস্থান। কেউ যাতে কারোর বিরুদ্ধে খুব উগরে না দেয়, এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে এটা। এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের ত্রিপুরা পুরো নর্থ ইস্টেই সেরকম ভাবে ডেভেলপমেন্টের ইয়েতে ছিল না, ফোকাসে ছিল না সেন্ট্রাল গভর্নমেন্টের। এবং সেই হিসাবে ধরতে গেলে ত্রিপুরা আমাদের যে জনজাতিরা যারা বিশেষ করে পাহাড়ে আছে তারা মোর ডিপ্রাইভড, এবং সেই সেন্সে তাদের উন্নতি দরকার। এবং এই চুক্তিতে আমি অন্তত আশা রাখবো যে চুক্তির ফলে পাহাড়ে অন্তত আরো অনেক বেশি মানে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি আরো বাড়বে, এটা আমার অন্তত বিশ্বাস এবং ধারণা। এবং এটা মাথায় রেখে হয়তো চুক্তিটা যে গিভেন সিচুয়েশনে দিস ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ হিসাবেই করা হয়েছে আমার যেটা মনে হয়েছে এটা। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি দিস ইজ দ্য অনলি সলিউশন। হ্যাঁ, আর এটা ঠিক যে গত কিছুদিন ধরে দেখা গেছে যে বিজেপি সরকার মনে হচ্ছে যেটা, কারণ দেখুন আমি এবার যদি এটার এফেক্টটা স্টেট পার্সপেক্টিভ এবং সেন্ট্রাল মানে লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমি যদি দেখি তাহলে এটা পরিষ্কার, এটা লোকসভার পরিপ্রেক্ষিতে আমাদের লোকসভা ইলেকশনে এটার কি এফেক্ট হতে পারে বা কি রকম, আমরা যেহেতু সামনে লোকসভা এবং লোকসভা নিয়ে আমাদের আলোচনাটা উঠে আসবে আশা করছি। তো সেই রেসপেক্টে আমার মনে হয়েছে এই চুক্তির খুব বেশি একটা এফেক্ট হয়তো পড়বে না, খুব বেশি একটা এফেক্ট পড়বে না। তবে এটা আমার ধারণা বলছি আমি, কেন পড়বে না সেটা কারণটা হচ্ছে আমি যদি হ্যাঁ আরেকটু যেটা বলছিলাম, হ্যাঁ এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের এখন যে প্রেজেন্ট যে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন দেখা যাচ্ছে যে গত কিছুদিন ধরেই ওদের টার্গেট রেখেছে 370, মানে একটু কোয়ালিশনে 400 এটা টার্গেট রেখে চলছে। এবং এটার অপোজিশনটা তারাও কিছুটা দুর্বল মনে হচ্ছে আপাতত সেরকম, কারণ বিহারের নীতিশ কুমার যিনি জোটের মুখ্য কারিগর ছিলেন উনি বেরিয়ে গেছেন, এইসব কারণে মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে জোট হচ্ছে না, কিছু কিছু জায়গায় তাও হচ্ছে, হওয়াতে কিছুটা হলো কম্পিটিশন আশা করা যাচ্ছে। কিন্তু আমার মনে হয়েছে যে এখন প্রেজেন্ট গভর্নমেন্টের একটা টার্গেট যেটা রেকর্ড মার্জিনে জেতার একটা মনে টার্গেট আছে, এই জন্য ওরা আরো বেশি ভাবে কোন রকমের সবাই সাথে জোট করে নিয়ে একটা ঝাঁপিয়েছে একদম পরিষ্কার। শাসক দল মানে বিজেপি ঝাঁপিয়েছে। এবার আমি কেন বললাম যে এই জোটের কোনো এফেক্ট আমি লোকসভার আপাতত বেশি একটা মনে হয় না পড়বে। কেন আমি কথাগুলো বলছি সেটা হচ্ছে দেখুন আমাদের এই যে ত্রিপুরা, বিশেষ করে ত্রিপুরা এছাড়াও ওভারঅল আমাদের সেন্ট্রাল এবং স্টেট ইলেকশনের আপনার নেচারগতভাবে আপনি দেখবেন টোটালি ডিফারেন্ট মানে চিন্তাধারা থেকে ভোটাররা ভোট দিতে যায়। কারণ ত্রিপুরাতে লোকাল ইস্যুগুলো ইম্পর্টেন্ট আছে, আমাদের দেশ কিভাবে চলবে, কিভাবে আমরা বেনিফিটেড হব, এইগুলো কিছুটা প্রায়োরিটি থাকে। সেন্ট্রালের ক্ষেত্রেও এই জায়গাটা কিছুটা হলেও কাজ করে, যেমন ধরুন সেন্ট্রালে কাজ করার উদ্দেশ্যটা থাকে এরকম যে ত্রিপুরা যেহেতু সেন্ট্রাল ডিপেন্ডেন্ট স্টেট, ত্রিপুরা কত বেশি ভাবে আমরা মানে বেনিফিটেড হতে পারি, কারণ আমাদের অলমোস্ট বলতে গেলে 85% সেন্ট্রাল ফান্ডের উপরে ডিপেন্ডেন্ট। তো সেইখানে আমাদের এমন গভর্নমেন্ট যাতে সেন্ট্রালে থাকে যারা স্টেটের ডেভেলপমেন্টের প্রায়োরিটি রাখে, এই জায়গাটা ভোটাররা হয়তো মাথায় রাখে দেখে মনে হচ্ছে। এবং ত্রিপুরাতে ইলেকশনের আমি যদি প্রিভিয়াস রেকর্ডগুলো দেখি তখন দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে যখনই আমাদের ইলেকশন হয়েছে
তখন সেন্ট্রাল ইস্যু বলতে আমি বোঝাতে চাইছি দেশ সম্পর্কিত ইস্যু। দেশ সম্পর্কিত মানে কি, দেশের স্টেবিলিটি, দেশের ফাইন্যান্স, দেশের ডিফেন্স সিস্টেম, এই ধরনের কিছু, যে এরকম সরকার যে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তাহলে এটা একটা ওভারঅল স্থায়িত্ব থাকলে পরে তারপরে ডেভেলপমেন্টাল গুরু আমাদের পয়সা গড়ি থেকে শুরু সবকিছুতে আমাদের অ্যাডভান্টেজ থাকবে। তো সেই জায়গাতে তখন ওরা দেখা যায় ভোট করার সময় তখন এরকম যে সেন্ট্রালের কে এলে পরে বেনিফিট হতে পারে ভোটাররা সেটা মাথায় রেখে, এবং আমি যদি 2000 ধরুন আপনি যদি 14 থেকে নিয়ে আমরা যদি 2013-এ যেরকম আমরা ভোটের হার দেখেছি, তারপরে 14-এ আমরা যেরকমের ওইটার আমরা সেন্ট্রালের হার দেখেছি, এটা ডিটেল আমার কাছে আছে, এখন হয়তো সময় না হতে পারে এই কারণে আমি বলছি না। 2000 2018-এ যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 2018-এ ধরুন বিজেপি এখানে পেয়েছিল প্রায় অ্যারাউন্ড 50%, এবং বিধানসভাতে, এবং সেন্ট্রালে ওরা পেয়েছে 46%, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে পেয়েছিল 1.8%, সেখানে ওরা পেয়েছে 26.6%, এখানে সিপিএম পেয়েছিল 42.2%, সেন্ট্রাল লিগে 19.22%। মানে এই যে কংগ্রেস 1.8 থেকে 26.6-এ চলে গেছে, কারণটা হচ্ছে ওরা ভাবছে সেন্ট্রালের ইলেকশন, তাহলে আমরা মানে সেন্ট্রালি যে ন্যাশনালিস্ট পার্টি যার সম্ভাবনা বেশি থাকতে পারে সরকার, কংগ্রেসের দিকে ওদের ভোটটা বেশি গেছে। এইভাবেই মানে আমি জিনিসগুলো মানে আমরা আমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের দেশের ডেমোগ্রাফিক্যালি যে চেঞ্জগুলো আসছে এখন আস্তে আস্তে, মানে একটা সেকশন যে আগে যে ইমোশনালি যে ভোট দেওয়া যেটা এটা ছিল, এটা বাদে অনেকে অ্যানালাইসিস করে ভোট দিতে চাইছে, যে ঠিক আছে আমরা অ্যানালাইসিস করে দেখি আমাদের লাভটা কোথায়। এবং আমাদের যেমন 18 to 35-40% ভোটারের সংখ্যা অলমোস্ট প্রায় 50%-এর মতো হয়ে যাচ্ছে। তো এই 50% ওরা তো নতুন ভাবে চিন্তা করছে, বয়স্করা আরেক রকম চিন্তা করছে এরকম, তো ওদের চিন্তাধারাতে ওরা একরকম ভাবে চিন্তা করে ভোট দিচ্ছে। তো ওই জায়গাটাতে ওরা অ্যানালাইসিস করে, মানে আমি বলছি আগে নর্মালি যেটা হয় প্রত্যেক ইলেকশনের আগে প্রত্যেকটা রুলিং গভর্নমেন্ট বলুন বা বিরোধী দল বলুন, ওরা একটা ন্যারেটিভ ডেভেলপ করে ভোটারদের খাওয়াতে চেষ্টা করে এটা। তো ওইটা খাওয়ানোর ক্ষেত্রে এই যে ইয়ং মাইন্ডসেটের ভোটাররা, এবং এটার এফেক্টটা ওরা অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করে যে ইমোশনালি আমি দেব না ভোট, ইমোশনালি না দিয়ে আমি অ্যানালাইসিস করে দেখছি কোথায় ভোট দিলে লাভ হবে, সেই টেন্ডেন্সিটাও দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে। এটা ঠিক, আপনি যেটা বলছেন সে ঠিক আছে, এই ট্রেন্ডে বলছে যে এই মুহূর্তে যে যেহেতু লোকসভা নির্বাচন, স্থানীয় ইস্যুকে গুরুত্ব দেবে না ভোটাররা, দেশের ইস্যুকে গুরুত্ব দেবে। এছাড়া আপনি যেটা বলেছেন যে এই যে মানে যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন, কিন্তু এই ত্রিপুরা-মথা নিয়ে চুক্তির ফলে এটার এফেক্টটা, এটা তো এক্সপেক্টেড ছিল, অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ছিল এই কারণে, কারণ ত্রিপুরা-মথার একটা যে দাবি দেওয়া থেকে, এবং কারা গেছে ভোটার ত্রিপুরা-মথাতে, কোন দল ভেঙেছে, কিভাবে গেছে, ওদের ভিতরে কি রকমের মানে এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশনটা ফুলফিল হয়তো নিশ্চয়ই একটা পার্সেন্টেজের হচ্ছে না হওয়াতে ওরা এই চুক্তিতে সাপোর্ট করতে পারছে না পারাতেই ওদের যে ইয়েটা রিসেন্টমেন্ট যেটা বলছি আমরা সেই রিসেন্টমেন্টটা ওদের এই বিভিন্ন গুলোতে বেরিয়ে, এটা এক্সপেক্টেড ছিল। এখন কথা হচ্ছে যে ত্রিপুরা-মথার যে এই মন্ত্রিসভায় যাওয়ার যে সিদ্ধান্ত, আসবো আপনার কাছে আরেকবার, যে এই সিদ্ধান্ত তাদের এই যে দাবি আদায়, কেন ত্রিপুরা-মথা দল যখন 2021-এ আত্মপ্রকাশ ঘটে, কিছু দাবি নিয়ে আত্মপ্রকাশ ঘটেছিল, এবং সেই দাবিগুলো এমনই আমরা যখন দেখি রিজিনাল যে পার্টিগুলো আসে সবাই একটা দাবি নিয়ে আসে, এবং বেশিরভাগ সেটা স্বাধীন ত্রিপুরা হোক, ত্রিপুরাল্যান্ড হোক, ট্রাইবাল সেন্টিমেন্টকে একটু কাজে লাগিয়ে ভোটে জিতার একটা, এখন সেটাই কথা হচ্ছে। তাদের যে সেই দাবিটা ত্রিপুরা-মথা যখন মন্ত্রিসভায় যোগদান করে নিল, এবং সেখানে তাদের দাবি আদায়টা কি এখন সহজ হবে না আরো কঠিন হয়ে যাবে? যথেষ্ট কঠিন হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে, ত্রিপাক্ষিক চুক্তি, যাকে নিয়ে ঢাকঢোল পেটানোর চেষ্টা হচ্ছে, সেই চুক্তিতে পরিষ্কার উল্লেখ করা আছে যে আগামী দিনে আর কোনো লড়াই আন্দোলনের বা কর্মসূচি এই ধরনের নেওয়া যাবে না, কোনো প্রোটেস্ট হবে না। তো প্রথম কথাই হচ্ছে আন্দোলন করার গল্প শেষ, ধর্ণা দেওয়ার গল্প শেষ, অ্যাকর্ডিং টু দিস এগ্রিমেন্ট। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ত্রিপুরা-মথা কিছুদিন আগে অব্দি সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা করে এসেছে। ত্রিপুরা রাজ্যে সিএএ প্রয়োগ করতে দেওয়া হবে না, লাগু করতে দেওয়া হবে না।
আজকে মন্ত্রিসভায় যাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির এজেন্ডা 1 নম্বর এজেন্ডা কিন্তু আজকে এটা সিএ আফটার ইউসিসি। তো ত্রিপুরা রাজ্যের বিজেপি মন্ত্রিসভা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সিএ ত্রিপুরা রাজ্যে লাগু করব, আসাম যেটা বলার চেষ্টা করছে লোকসভা নির্বাচন আগে আমরা করতে চাই, তখন এই তীব্রামথার যে মন্ত্রী তাদের ভূমিকাটা কি থাকবে? তারা কি সরকারের বিরোধিতা করতে পারবে? যদি বিরোধিতা করতে হয় তাহলে বেরিয়ে আসতে হবে। এবার যখন গেছে তখন তো এই বিষয়গুলো সামনে রয়েছে, এগুলো সঙ্গে নিয়েই গেছে, এইগুলো মাথায় রেখে এইগুলো সঙ্গে নিয়েই কিন্তু মন্ত্রিসভায় গেছে। তো মন্ত্রিসভায় এইগুলো নিয়ে যাওয়ার পরে এইগুলোর বিরুদ্ধে লড়াই করাটা স্বাভাবিকভাবে তীব্রামথার স্ট্যান্ড পয়েন্ট থেকে দাঁড়িয়ে বা তীব্রামথার যে অরিজিনাল ইডিওলজি বা যে বক্তব্য ছিল সেটার সঙ্গে সামঞ্জস্য খাচ্ছে না, এটা তো সম্পূর্ণভাবে সংঘাতের জায়গায় চলে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে লড়াই করা বা ত্রিপুরার মানুষের জন্য মানে আদি অধিবাসীদের জন্য কিছু একটা নিয়ে আসার ক্ষেত্রে বা কিছু একটা করার ক্ষেত্রে কোন জায়গায় দাঁড়াবে? কারণ ডাইরেক্ট ফান্ডিং এর প্রশ্ন ছিল এডিসিতে, এবার এই চুক্তিতে কোথাও কিছু উল্লেখ নাই। ডাইরেক্ট ফান্ডিং এর প্রসঙ্গ একদমই অবলুপ্ত। গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কথা যেমন নেই, এডিসি কে ডাইরেক্ট ফান্ডিং এর প্রসঙ্গ বাদ। ত্রিপাক্ষিক চুক্তি করতে গেছো, এখনো সর্বোচ্চ নেতৃত্ব তীব্রামথার সর্বোচ্চ নেতৃত্ব বলার চেষ্টা করছে আমাদের দিল্লিতে লোক থাকবে। এদের দুটো মিনিং দাঁড়ায়, একটা লোকসভার প্রার্থীকে কেন্দ্র করে দাঁড়াচ্ছে, আর একটা হচ্ছে উনি নিজে, যেহেতু উনি আগেই বলেছেন যে আমি রাজ্যের বিষয়ে ঢুকবো না, আমি দিল্লিতে কথা বলবো, তাহলে উনি দিল্লিতে কথা বলবেন। কিন্তু দিল্লিতে যখন উনি বসে কথা বলছেন এবং উনি যখন, আমি যদি ওনার পক্ষে দাঁড়াই, মানে ওনাকে পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করি, উনি যখন তীব্রামথার হয়ে সই করছেন এগ্রিমেন্টে, তখন ওখানে এই ডাইরেক্ট ফান্ডিং এর প্রসঙ্গ উল্লেখ করলেন না কেন? করার কোথায় বাধা ছিল? কেন ওটা নিয়ে বার্গেন করলেন না? গ্রেটার ত্রিপুরার নয়, আমি মানলাম যেটার অবয়ব কিছু নেই, এটা একটা ঝাপসা জিনিস, কিছুদিনের জন্য মানুষকে বা একটা অংশের মানুষকে একটা ভাবাবেগ দিয়ে একটু করার চেষ্টা, উত্তেজিত করার চেষ্টা। কিন্তু ডাইরেক্ট ফান্ডিংটা তো দীর্ঘদিনের দাবি। এডিসিতে যারাই ক্ষমতায় এসছে তারা প্রত্যেকে, সেটা বামেদের পক্ষে হোক বা কংগ্রেসের বা মানে আইপিএফটি যখন ছিল, পুরনো আইপিএফটি যারা কিছুদিনের জন্য দখল করেছিল, তাদের দাবিও ছিল যে ডাইরেক্ট ফান্ডিং, রাজ্য সরকার মুখাপেক্ষী আমরা থাকবো না, কারণ তখন রাজ্যে ছিল বামেদের সরকার আর মানে এডিসিতে ছিল আইপিএফটি সরকার। তো স্বাভাবিকভাবে মানে রাজ্য সরকারের মুখাপেক্ষী কেন থাকবো আমরা? এতদিনের দীর্ঘ যে দাবি যে ডাইরেক্ট ফান্ডিং এর প্রশ্ন, এটা সম্পূর্ণভাবে বাদ চলে গেল। কেন আমি যখন এক টেবিলে বসার সুযোগ পেয়েছি এই বিষয়টা আমি উত্থাপন করলাম না? কেন এই বিষয়টা নিয়ে আমি রাজ্যের যাদের জন্য আমি আমার লড়াই তাদের কাছে আমি এখন এই বিষয়টা নিয়ে গেছি কি? আজ পর্যন্ত স্বাক্ষর হয়ে গেছে তো বেশ কিছুদিন। উল্টো দিকে দেখা যাচ্ছে যে এই চুক্তি স্বাক্ষর হওয়ার পরে একটা সংগঠিতভাবে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে কিছু র্যালি করার চেষ্টা হচ্ছে গোটা রাজ্যে, জোনাল স্তরে, এডিসির জোনাল স্তরে। কিন্তু কোন মানে একটি মিছিল বা একটি সমাবেশও আগে যেভাবে সমবেত হতো উপজাতি অংশের মানুষ বা জনজাতি অংশের মানুষ, সেই সমাবেশের সংখ্যাটা কিন্তু অনেকটাই কমে গেছে রাতারাতি। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং একজন এমএলএ, যেটা তুমি বললে চিত্তদেব বর্মা, উনি খোলাখুলি ক্ষোভ প্রকাশ করছেন। এখন এটাকে কেউ কেউ বলতে পারে, ব্যাখ্যা করতে পারে যে উনি মন্ত্রী হতে চেয়েছিলেন, ওনার একটা মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল, সেটা পূরণ হয়নি বলে উনি এসব উল্টো পাল্টা বকছেন। কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেলে হবে না যে উনি কিন্তু একটা এই দলের ওনার নিজস্ব একটা দল ছিল এবং জনপ্রতিনিধি, এই দলটাই ছিল, উনি এই দলটারই প্রতিনিধিত্ব করছেন এবং জনপ্রতিনিধি উনি। তো উনি যখন একটা কথা বলছেন তার মানে ওটা ওনার কোনো একার ব্যক্তিগত প্রসঙ্গ হতে পারে না, নিশ্চয়ই মানে একটা সংখ্যা মানুষ ওনার পাশে রয়েছেন। তো এই সংখ্যাটা যখন পাশে থাকবে, তখন যদি দেখা যায় যে ধীরে ধীরে এই সংখ্যাটা বড় হচ্ছে, তাহলে এই তীব্রামথা সরকারে যাওয়ার কারণে ত্রিপুরাতে জনজাতিদের জন্য তীব্রামথার যে প্রতিশ্রুতি বা যে আন্দোলন করার কথা বা যে বিষয়গুলো আদায় করে নিয়ে আসার কথা, এই জায়গায় স্বাভাবিকভাবে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়াটাই উচিত, মানে হতে বাধ্য। এখানে যেমন চিত্তদেব বর্মা নিজে যখন প্রথমে উনি আইপিএফটি দলে ছিলেন, তারপর নিজে একটি দল করেছিলেন টিএসপি, ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি, সেটা আবার ফিরে যেতে চাইছেন উনি, আমি বেরিয়ে যাবো এখন বলছিলেন উনি ওনার যে চুক্তি হয়েছিল আমাদের ত্রিপুরাল্যান্ডের জন্য এবং বলেছিলেন ত্রিপুরামথার সাথে মিশেছেন ত্রিপুরাল্যান্ডের জন্য। এক্স্যাক্টলি। এখন সেই দাবি থেকে সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি এখন আর কতটা গুরুত্ব পাবে? মানে এটা বিশ্বজিৎ বাবু, আপনার কি মনে হয় যে মথার বিধায়ক থেকে শুরু করে নিচুতলার কর্মীরাও কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিপুরাল্যান্ডের কথা না থাকায় এই চুক্তিতে একটা অসন্তুষ্টি প্রকাশ করছেন? এখন এটা কতটুকু, এই রিসেন্টমেন্টটা কতটুকু বড় আকার ধারণ করতে পারে বলে মনে হয়?
আমি একটা জিনিস আমার যেটা মনে হয় আমি বলছি, আমি একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে ফান্ড দরকার। ডাইরেক্ট ফান্ডিং এর কথা যেটা বলছি বলা হচ্ছে, ফান্ড দরকার, ডিরেক্ট ফান্ডিং হোক, যেভাবেই হোক, ফান্ডিং দরকার। ফান্ডিং দরকার ডেভেলপমেন্টাল কাজে, জনজাতি এলাকায় জনজাতিদের উন্নত করার জন্য আরো বেশি এক্সপেন্ডিচার, ফান্ডিং সবকিছু দরকার আছে। এটা হচ্ছে মুখ্য জায়গাটা এটা, এবং সেটা একমাত্র সম্ভব সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ফেভারেবল সেন্ট্রাল গভর্নমেন্ট থাকলে পরে। আন্দোলন করার জন্য অলওয়েজ সবাই তো আন্দোলন করে অনেকে কতটা কি পেয়েছে না পেয়েছে এটা আলাদা ইস্যু, হ্যাঁ, কিন্তু আমি যেটা সিম্পল বুঝি সেটা হচ্ছে কি, আমার ফেভারেবল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল ফান্ড না এলে পরে এখানে আমাদের পক্ষে এখানে কিছু করা সম্ভব না। ত্রিপুরা ত্রিপুরা মানে আমার জনজাতি এলাকায় বিশেষ করে সব জায়গাতেই, পুরোপুরি ত্রিপুরাতেই, পুরো ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য। তো আমার যেটা মনে হয়েছে চুক্তিটা মুখ্যত ওইদিকে। এখন ধরুন আমরা তো আগেই তো আমি বললাম যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে ধোঁয়াশা প্রথম থেকেই ছিল। গ্রেটার ত্রিপুরাল্যান্ড অ্যাকচুয়ালি কি চায়, কারণ আমরা বরাবর দেখে এসেছি, যেটা আপনিও একটু আগে বলেছিলেন যে ত্রিপুরাসাদের সেন্টিমেন্টকে বিভিন্নভাবে বিভিন্ন জনে ইউজ করেছে। আমাদের ত্রিপুরা তো ধরুন এত বছর ধরে তো আমরা দেখে আসি, আপনি দেখেন 50 ইয়ার্স, মোর দ্যান 50 ইয়ার্স চলছে, একটা না একটা কেউ না কেউ তো ছিল। ত্রিপুরাল্যান্ডের দাবিটা আপনি যেটা বলছেন যে প্রথম থেকে ধোঁয়াশা ছিল, কথা হচ্ছে যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ত্রিপুরাল্যান্ডের দাবিটা 2 তারিখ ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে, এবং সেই ত্রিপাক্ষিক চুক্তিতে বলা হয়েছে যে এই মুহূর্ত থেকে কোনো ধরনের এই ধরনের কোনো দাবি আর উঠবে না, দাবির জন্য কোনো ধরনের আন্দোলন বা এজিটেশন হবে না। ওকে, 4 তারিখ আমরা দেখলাম আইপিএফটি তাদের প্রতিষ্ঠা দিবসের দিন মিছিল করা হয় গন্ডাছড়ায় এবং গন্ডাতুইসায়, যে শরীরে ত্রিপুরাল্যান্ড লিখে, সে আবার আগের মতো 2017 মতো অনেকটা। এবার একদিন পরেই আমরা দেখলাম ত্রিপুরামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মাও বলছেন যে না, ত্রিপুরাল্যান্ডের দাবি থেকে আমরা সরে আসছি না, রাম মন্দির হতে 500 বছর লেগেছে, ত্রিপুরাল্যান্ডের দাবিও নিয়ে ওরা থাকবে হয়তো 500 বছর লাগবে। তাহলে এখানে কথাটা হচ্ছে এই জায়গাটা যে ত্রিপুরাল্যান্ডের দাবি তো উনিও ছাড়ছেন না, প্রদ্যুৎ কিশোর দেববর্মনও ছাড়ছেন না ত্রিপুরাল্যান্ডের দাবি। দেখেন, আন্দোলন করা আবার আপনি চুক্তিও করবেন, আন্দোলনও করবেন, দুটো একসাথে হয় না। সেটাই এখন দুটো একসাথে চলে না। এটা একটা সময় ছিল, এটা মানে কি দিস আর অল পলিটিক্যাল মানে ডিসিশনস অনেক সময় হয়ে থাকে, আমরা দেখে এসেছি আগেও যে আমাদের বিশেষ করে একটা সময় ছিল ছোট ছোট দল বিভিন্ন রকম ভাবে, যে কংগ্রেসের আজকে যে অবস্থা হয়েছে এটা কিভাবে হয়েছে আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন। একদম প্রথম থেকে ছোট ছোট দল, আঞ্চলিক দলের সঙ্গে ওদের এগুলো হতে এগুলো হয়েছে, স্ট্রং ছিল না, ওই কারণে অনেক সময় অনেক কিছু হয়েছে ওদের ক্ষেত্রে। ওরা বারবার বলেছে ত্রিপুরাল্যান্ডের ব্যাপারে, আমরা আগেও বলেছি, আমিও বলেছিলাম ইলেকশনের আগেও টকশোতে, যে এখনের যে বিজেপি গভর্নমেন্ট সেন্ট্রালে আছে ওরা ভেবে চিন্তেই কাজ করে, ওরা স্ট্রং ডিসিশন মেকিং এর আছে, ওরা জানে কতটুকু কি করতে পারবে, সেই অনুযায়ী ওরা অ্যাকসেপ্টেবিলিটি জানাবে। এটার উপরে প্রেসার দিয়ে কিছু করার মতো এখন আমরা পাইও নি, সেরকম কিছু ডিসিশন পেয়েছি কি আমরা পাইনি, কিন্তু সেরকম যে বলে না আমরা এনিহাও আসতে চাই এই মানে, কারণ 23-তে তো আমরা খুব কন্টেস্ট দেখেছি ইলেকশনে, কিন্তু এখানে কিন্তু কন্টেস্টের সময়ও কিন্তু আমরা একটা ওয়ার্ডও কিন্তু শুনিনি যে আমরা এটা করবো, এটা এরকম আমরা শুনতে পাইনি, কারণ দেয়ার ডিসিশন ইজ ভেরি ফাইনাল। এখন কথা হচ্ছে এটা হয়তো একটা সময় আমরা আগেও দেখেছি এরকম ছোট ছোট আন্দোলন বিভিন্নভাবে প্রেসার তৈরি করে এটা পাওয়ার ক্ষেত্রে। এখনের সিচুয়েশনে আমি জন্যই বললাম গিভেন সিচুয়েশনে যেটা বেরিয়েছে এটা আলটিমেটলি দেখুন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলুন কি, এটা তো এমনিতেও তো কোনো সেরকম স্বচ্ছতা নেই, কিন্তু ত্রিপুরাসাদের আমাদের জনজাতি অংশের লোকদের উন্নতির দরকার আছে, আরো উন্নতি হচ্ছে, আরো অনেক বেশি দরকার আছে উন্নতির। এটাই আমার দৃষ্টিভঙ্গিতে দ্যাট শুড বি দ্য প্রাইম ক্রাইটেরিয়া। এখন ধরুন কোন লিডারশিপ এবং জনগণের ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে। কোন একটা লিডারের চারিদিকে হয়তো আপনি বলতে পারেন যে 200, 500, 5000 লোক থাকতে পারে, টোটাল আমাদের এখানে 12 লক্ষ জন বা 15 লক্ষ জনজাতির ভেতরে। তো এটার ভিতরে আপনার এখানে আপনার এখন ওরা হয়তো নমিনাল একটা পার্ট হলেও আমরা আস্তাবল ভরিয়ে দিতে পারবো, 10-15 হাজার লোক হলে আস্তাবল আরামসে ভর্তি হয়ে যায় এটা, বা কোনো একটা মিটিং করে আমাদের প্রতিবাদ জানানোর ব্যাপার রয়ে গেছে, করা যেতে পারে। কিন্তু আমার যেটা মনে হয় ওদের পাবলিক সাপোর্ট কতটা আছে এটা দেখার ব্যাপার আছে।
পাবলিক সাপোর্ট কতটা আছে। আর না, এখন পাবলিক সাপোর্টের কথা যখন আপনি বলছেন যে এখন মথা মন্ত্রিসভায় যাওয়ায় পাহাড়ে শোনা যাচ্ছে এবং গুঞ্জন হচ্ছে এবং এটা আসছে যে পাহাড়ে নাকি জনজাতিরা বিজেপিতে যোগদান করছেন, যেহেতু এখন তিপ্রামথার বিজেপি একসঙ্গে মন্ত্রিসভায় রয়েছেন। তো অনেকেই বলছেন যে এতে আগামী দিনে তিপ্রামথার সংগঠন অনেকটা দুর্বল হয়ে পড়তে পারে। দেখুন, আমরা ইলেকশনের, আমাদের বিধানসভা ইলেকশনের পরবর্তীতে আমি যতটুক জানি বিজেপি অলরেডি পাহাড়ে অনেক স্ট্রং পজিশন হয়ে গেছে এবং এটা কোয়াইট ন্যাচারাল। কিন্তু একটা গভর্নমেন্ট যখন পাওয়ারে থাকে এবং আনডিসপিউটেড যে 5 বছর থাকবে এটা নিয়ে কোনো ডিসপিউট থাকে না, তখন সবাই তো বেনিফিট চায় কিনা বলুন। আমরা উপনির্বাচনী ইলেকশন নিয়ে অ্যানালাইসিস এই কথাগুলো উঠে এসেছিল। মানুষ কি চায়? সাধারণ মানুষ ধরুন একটা সেকশন, ছোট একটা সেকশন থাকে, তারা হয়তো কোনো একটা পলিটিক্যাল পার্টির লয়ালিস্ট হলে পরে ওদের একটা এক্সট্রা বেনিফিট থাকে। এই ইকুয়েশনে আমি যদি দেখি তাহলে তো একদম ওই আইপিএফটির মতো তিপ্রামথারও তাহলে সংগঠন আস্তে আস্তে দুর্বলই হবে, বিলীন হয়ে যাবে। সংগঠন কতটা কি হবে এটা তো সময় বলবে, আমি এখন বলতে পারছি না। কিন্তু আমার যেটা মনে হয়েছে তিপ্রামথা এখন যে জায়গাতে গেছে, ওদের একটা কথা কি, একটা হচ্ছে আমি আন্দোলন করবো, একটা হচ্ছে উন্নতি করব। তিপ্রামথার আমি যতটুকু বক্তব্য শুনেছি, ওরা চাইছে যে মানে ইয়েতে থেকে, আমরা তো বছরখানেক তো ছিলাম বাইরে, এখন আমরা মন্ত্রিসভাতে থেকে ওই মানে জনজাতি এলাকার উন্নয়নের ব্যাপারে ইনফ্লুয়েন্স করব। জনজাতির উন্নয়নের জন্য যদি কেন্দ্র সরকারের এতগুলো প্রকল্প রয়েছে, জনজাতি উন্নয়নের জন্য শুধু আমাদের রাজ্যে নয় গোটা দেশে শাসক গোষ্ঠী বা এই মুহূর্তে বর্তমান সরকারে যারা রয়েছে তারা অনেকগুলো প্রকল্প এবং অনেকগুলো কাজ করছে। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের রাজ্যে পাহাড়ে, গ্রাম পাহাড়ের নৃগোষ্ঠীরা যদি ভাবে যে তিপ্রামথা আমার যে দলটা ছিল দাবি আদায়ের জন্য যার আমরা লড়াই করছিলাম, আমার দল তো এই শাসক দলের সঙ্গে যখন একসঙ্গে মন্ত্রিসভায় আছে, তাহলে তিপ্রামথা করে আমার সংগঠন করে কি লাভ? আমি তো বিজেপি সংগঠন করলে আরো বেশি সুবিধা পাবো, আপনি যেটা বলছেন যে বেনিফিশিয়ারি বা লাভার্থী হওয়ার জন্য। অ্যাকচুয়ালি হচ্ছে কি, এখন এই মুহূর্তে যেহেতু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছে, পয়েন্ট আমি কিন্তু বারবার কিন্তু একটা কথা বলছি, গিভেন সিচুয়েশনে আজকে যদি ঘটনাটা এরকম হতো যে বিজেপি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তাহলে আপনি বিজেপিকে প্রেসারে দিয়ে আরো কিছু ইয়ে করা যেত। এখন বিজেপিও কিন্তু এরকম বলছে না যে আমরা জনজাতি, বিজেপি কিন্তু জনজাতি এলাকায় যথেষ্ট প্রেজেন্স আছে এবং তিপ্রামথা এত, গতবার আমরা মানে বিধানসভা ইলেকশনের সময় এত তিপ্রামথার আমরা ইয়ে দেখার পরেও, আমরা যে যতটুকু আমরা দেখেছি ওভারঅল সব জায়গাতে, এত শুধু বিজেপি কিন্তু জনজাতি এলাকায় যথেষ্ট সিট পেয়েছে। কিন্তু এটা আমাদের ভুললে চলবে না যে বিজেপি জনজাতি এলাকায় যথেষ্ট শক্তি ছিল এবং আগের থেকে ছিল এবং অনেকগুলো ভোট ওরা পেয়েছে, কিন্তু যথেষ্ট ভালো ভোট পেয়েছে ওরা। ঠিক। এখন আরেকটা বিষয়, এবং গিভেন সিচুয়েশনে তিপ্রামথাও এই জায়গা থেকে আমার মনে হয় না, এটাতে ওরা ইচ্ছা যদি করে তাহলে জনজাতি এলাকায় ঠিকভাবে, এখন তো ডিজিটাইজেশনের যুগ, পয়সার ইউটিলাইজেশন ঠিকভাবে এনশিওর করতে পারলে যথেষ্ট, এটাও একটা বড় কাজ হবে, সরকারের থেকেও কাজটা করতে পারবে। ওকে অরবিন্দবাবু, এই যে বিজেপির কাছে আইপিএফটির গুরুত্ব এখন এই মুহূর্তে কমে যেতে পারে বলে অনেকেই ধারণা করছেন, এমন অবস্থায় বাম, বিজেপি এবং মথা বিরোধী যে জনজাতিরা রয়েছেন ওনারা কি আবার আইপিএফটির দিকে ঝুঁকতে পারেন? মানে এই কোশ্চেনটা এই মুহূর্তে দাঁড়াতে পারে। কথা হচ্ছে বিশ্বজিৎবাবু এতক্ষণ যে কথাগুলো বলার চেষ্টা করছেন সেটাকে আগে একটু বোঝার চেষ্টা করতে হবে। কারণ তুমি যেভাবে বিষয়টাকে পরিচালনা করার চেষ্টা করছো, কিছু কিছু বিষয় দ্রুত পাল্টে যাচ্ছে। অর্থনৈতিক মানে বিষয়টাকে মাথায় রেখে মথা যদি কেন্দ্রের এই ত্রিপাক্ষিক চুক্তির অংশীদারি হয়ে থাকে, আমার প্রশ্ন হচ্ছে যে তিপ্রামথা তো গত এডিসি নির্বাচনে ক্ষমতা দখল করেছে, উন্নয়নের প্রশ্ন যদি তাদের অতটা থেকে থাকে, তারা একটা ফিরিস্তি দিক না যে এডিসি এলাকায় তিপ্রামথা ক্ষমতায় আসার পরে জনজাতিদের কতটা উন্নতি হয়েছে, কি কি মানে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এবং তাতে করে ডাইরেক্ট এখন যে শব্দটা ব্যবহার করা হচ্ছে যে কয়েনেজ হয়েছে একটা শব্দ, লাভার্থী অর্থাৎ বেনিফিশিয়ারি, কতজন বেনিফিশিয়ারি তিপ্রামথার পরিচালিত এডিসি প্রশাসন থেকে বেনিফিটস পেয়েছে, কোন কোন খাতে পেয়েছে, কি কি পেয়েছে। তো কাজেই ফান্ড নেই, যতটুকু মিনিমাম ফান্ড ছিল তার একটা বড় ফান্ড দেখা গেছে শুধু এই এমডিসি এবং এক্সিকিউটিভ যারা আছে, কি বলে ওদেরকে, মানে মন্ত্রী যারা, এক্সিকিউটিভ মেম্বার্স নাকি, এনিওয়ে মন্ত্রী এবং এদের যে মেম্বার্স এমএলএস, সিএম তো চিফ এমডিসি,
এদের যে গাড়ি ভাড়া, তেল খরচা, এই সমস্ত কিছু পেছনে চলে গেছে। এডিসি পরিচালিত যে এলাকাগুলো যেখানে শিক্ষার মানে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোর কি অবস্থা? একজন বা দুজন টিচার দিয়ে স্কুল চলছে, স্কুল বন্ধ, ছাত্রছাত্রী আসছে না, মিড ডে মিলের অবস্থা সঙ্গীন। এই হচ্ছে, আমি একদম সংক্ষেপে বললাম, কারণ কোন রাজনৈতিক দলের পক্ষে বলার জন্য আমি বসিনি এখানে। আমি জাস্ট বলার চেষ্টা করছি যেটা, যে এই চুক্তি, ত্রিপাক্ষিক চুক্তি, কোনোভাবেই কোনো জনজাতি, কোনো অনুপজাতি অংশের মানুষ কারোর উন্নতির জন্য নয়, গোটাটাই হচ্ছে পলিটিক্সের পলিটিক্স। একটা জিনিস বুঝতে হবে, বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের যে চিত্রটা বেরিয়ে এসছে, সেটা এই চিত্র থাকতো না। ভোট অ্যানালাইসিস করলেই দেখা যাবে। আমার কাছে রেডিলি স্ট্যাটিস্টিক্স নেই, তোমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে বসো, পরে আরেকদিন আমি আসতে পারি। সেখানে দেখা যাবে যে 20টা জনজাতিদের জন্য সংরক্ষিত আসনের পরে 22টা মানে সাধারণ আসনে ত্রিপুরা মথার প্রার্থী দেওয়ার কারণে বিজেপির বেনিফিটেড হয়েছে। যেখানে সিটগুলো বিজেপি হারার সুযোগ ছিল, সেখানে এই জনজাতি ত্রিপুরাল্যান্ডের স্লোগান দিয়ে ত্রিপ্রাসাদের ভোটটাকে এক জায়গায় কনসোলিডেট করা হয়েছে, এবং তার ফলে ডাইরেক্ট বেনিফিটেড হয়েছে বিজেপি। এবং এবারে বাম এবং কংগ্রেস বরাবর বলছে, এখনো বলে আসছে স্ট্যাটিস্টিক্স। এবং একদিন আগে খুব সম্ভবত ত্রিপুরামথা চিফ বা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা ডাইরেক্টলি বলেছেন যে জিতেন চৌধুরীর যে সিটটা রয়েছে, ওখানে যদি বিজেপি আর ত্রিপুরামথার প্রার্থী থাকতো, তাহলে ওখানে উনি জয়লাভ করতে পারতেন না, মার্জিনালি হয়েছে। এটা এত গ্লেয়ারিং এক্সাম্পল যে ত্রিপুরামথা দাঁড়ানোর ফলে কি দাঁড়িয়েছে, হেল্প করেছেন বলে জিতেছেন, মানে পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে। এবারে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, যে ত্রিপুরামথাকে এখন সরকারে সামিল করা, এটা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে বিজেপি। খুব স্বাভাবিক, গোটা দেশেই এই কাজটা চলছে। নাহলে জয়ন্ত চৌধুরীকে হঠাৎ করে আরএলডি মানে একে আবার এনডিএতে তুলে নেওয়ার কারণ কি? কারণ উত্তর ভারতের যেই অংশটা, মানে উত্তরপ্রদেশের যেই অংশটাতে, পশ্চিম উত্তরপ্রদেশের যেই অংশটাতে আরএলডি বা রাষ্ট্রীয় জনতা দল, সরি এটা কি লোকদল, রাষ্ট্রীয় লোকদল, মানে চরণ সিং এর মানে মূল চরণ সিং, ওনাকে ভারতরত্ন দেওয়া হলো কৃষকদের, যার সম্প্রদায়ের সঙ্গে। তো আমি যদি 370 নিয়ে কনফিডেন্ট হই, আমি যদি 400 নিয়ে কনফিডেন্ট হই, তাহলে এই খুচরো এই জায়গায় ওই জায়গায় ঘোরার দরকার নেই। আমি প্রথমেই বলেছিলাম যে ত্রিপুরাতেও এই মথার সঙ্গে এই চুক্তি বা মথাকে সরকারে সামিল করার পেছনের উদ্দেশ্য বা যে মানে ভিশনটা রয়েছে, সেটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রের সঙ্গে যুক্ত। বিরোধীরা যেমন ইন্ডিয়া জোটের যেন এখনো জোট করার ক্ষেত্রে কিছু সমস্যা রয়ে গেছে, কিছু কিছু রাজ্যে হচ্ছে না, পশ্চিমবাংলায় কতদূর হবে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। সিমিলারলি আরো কিছু রাজ্য রয়েছে যেখানে জম্মু কাশ্মীরে কি হবে বোঝা মুশকিল। কিন্তু মানে বিজেপিও কিন্তু খুব সুখে নেই। এই যে অত ঢাকঢোল পিটিয়ে ইন্ডিয়া জোটের মূল মাথা, মূল হোতা নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে গেল, এবং নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে মন্ত্রিসভা গঠন করলো নতুন করে। বিহারে চুক্তি হয়েছে এখন অব্দি, সিট শেয়ারিং হয়েছে, কেন হলো না? আর ইয়েতে হয়েছে, কর্ণাটকে হয়েছে, হয়নি, কেন হচ্ছে না? তো এরকম সবকটা জায়গাতে, উত্তরপ্রদেশও কি সবটা শেষ করতে পেরেছে এখন অব্দি? কনক্লুশন হয়েছে? হয়নি। সেই একই পথে রাজ্যেও পূর্ব আসন এখনো কিছু ঘোষণা করা। এক্স্যাক্টলি, রাজ্যের পূর্ব আসন নিয়ে কি বলছে, মানে মথা কি বলছে? মথা সুপ্রিমো প্রথম থেকে বলে আসছে, মানে চুক্তি হওয়ার পরে, মন্ত্রিসভা যাওয়ার পরে, যে আমরা দিল্লিতেও লোক রাখবো। তার মানে কি, এই লোকসভা আসনটা আমার চাই। এট দ্য সেম টাইম উনি আরো একটা কথা বলার চেষ্টা করেছেন, যেটা হচ্ছে চিহ্ন কোনো ব্যাপার নয়, আনারস লাগবে না। কারণ মানে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, সংবাদ মাধ্যমে উঠে আসছে যে পদ্ম চিহ্নে মথা লড়বে, মথার প্রার্থী থাকবে। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই যখন পরিস্থিতি, তখন এটা তো একদম ঘটনা যে তুমি যেটা মূল প্রশ্ন করেছিলে যে আইপিএফটি শক্তি বাড়বে কিনা। অবভিয়াসলি আইপিএফটি, যখন তুমি বলছো যে আইপিএফটি তার প্রতিষ্ঠা দিবসে যখন ত্রিপুরাল্যান্ড লিখছে, আর মথা যখন চুক্তিতে উল্লেখ রাখছে না, আর কথা বলার সময় চুক্তির ব্যাখ্যা দিতে গিয়েও মানুষের বাড়ি গিয়েও সেটা ব্যাখ্যা করছে না, এবং উল্টো বলছে যে রাম মন্দির করতে যদি 500 বছর লেগে যায়, তাহলে ত্রিপুরাল্যান্ডও আমরা একদিন পাবো। মানে এখন আর ত্রিপুরাল্যান্ড প্রায়োরিটি নয় মথার কাছে, রাদার ত্রিপুরা মানে আইপিএফটি ওটাকে আবার জিগিয়ে তোলার চেষ্টা করছে, জাগিয়ে তোলার চেষ্টা করছে। হোয়াইট ন্যাচারালি এখন যেটা দাঁড়াবে, যে এতে করে আইপিএফটি খুব বেশি লাভবান হবে কি হবে না, দ্যাট উইল ডিপেন্ড। এখন তুমি যেটা বলছো যে মথা ছেড়ে অনেকেই বিজেপিতে যাচ্ছে, কোয়াইট ন্যাচারাল, যে মূল শক্তি তো বিজেপি,
আমার দলটাও বিজেপির সঙ্গে সামিল হয়ে যাচ্ছে, প্রায় মিশেই যাচ্ছে বলতে গেলে। তো এই অবস্থায় আমি মথা করে কি করবো? আমি সরাসরি বিজেপিতে চলে, আমি শাসক দলের সঙ্গে থাকবো না, সরাসরি গেলাম আমি শাসক দলের সঙ্গে। আর অন্য একটা অংশ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে প্রথম থেকেই কিন্তু বিজেপি বিরোধী মথা যে জায়গা থেকে উঠে এসছে সেটা কিন্তু আইপিএফটির মার গ্রামে গঞ্জে পাহাড়ের ভেতরে মানে উগ্র ব্যবহার, এটা থেকে বাঁচতে একটা বড় অংশের উপজাতিরা কিন্তু মথার ছাতার নিচে এসেছিল। এবার মথাই যখন আবার বিজেপির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তখন কোয়াইট ন্যাচারালি গ্রাসরুট লেভেলে কিন্তু একটা রিজেন্টমেন্ট রয়েই যাচ্ছে যে আমরা তো অ্যান্টি বিজেপি স্ট্যান্ড নিয়েছিলাম, যেই কারণের জন্য তোমার এই যে পশ্চিমবাংলায় বা ত্রিপুরাতেও এই যে কংগ্রেস সিপিএম এর জোট হলে দেখা যায় যে ফল কিছু ভালো হচ্ছে না। কেন? রিজেন্টমেন্টটা দুই জায়গাতে। আরে সারা জীবন লড়াই করলাম কংগ্রেসের বিরুদ্ধে, এখন বলছে কংগ্রেসকে দিয়ে মানে হাত চিহ্নে ছাপ দেবে একজন সিপিআইএম এর ভোটার দাবি করা হচ্ছে। উল্টো দিকে কংগ্রেসকে বলা হচ্ছে হাত চিহ্ন ছেড়ে তুমি কাস্তে কেন দেবো? তো ন্যাচারালি মথার উত্থান কিন্তু ওই অ্যান্টি বিজেপি সেন্টিমেন্ট থেকে, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, যেটা একটা মানে আবছা জিনিস, বাট একটা সেন্টিমেন্ট যে আমার একটা নিজের রাজ্য, আমার একটা নিজের সত্তা। এই জায়গাটা যখন বিলীন হয়ে যাবে, মুছে যাবে, এই সেন্টিমেন্টটা সরে গেলে জনজাতিদের সমর্থনটা কতটুকু থাকবে, মূল যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু চিপ ধরার সাংঘাতিক সম্ভাবনা রয়েছে। এবং এইবারে আমি আরেকটা কথা যুক্ত করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে বিশুদ্ধবাবু যেটা বলার চেষ্টা করেছেন একটু আগে, যে ত্রিপুরা রাজ্যের ভোটাররা সবসময় চিন্তা ভাবনা করে বা ইদানিংকালে চিন্তা ভাবনা করে ভোট দিচ্ছে এবং ক্যালকুলেট করছে ফান্ড কে দেবে, আমাদের সুযোগ সুবিধা কে দেবে। বাট দ্য থিং ইজ দ্যাট ত্রিপুরা রাজ্যের লোকসভা নির্বাচনে ওই প্রথম দিকে দশরথ দেব বীরেন দত্তের আমল বাদ দিলে বরাবরই যে রাজ্যে যে শাসক গোষ্ঠী থাকে তাদেরই জয় জয়কার থাকে। সেটা 88 থেকে 93 হোক বা তার পরের 25 বছর বামেরাই শাসন করেছে, বামেদের প্রতিনিধি কিন্তু লোকসভায় গেছে, ওখানে কংগ্রেস যাচ্ছে না বিজেপি যাচ্ছে সেটা কেউ দেখতে যায়নি ত্রিপুরা রাজ্যের মানুষ। মানে রাজ্য সরকার যে পরিচালনা করে তারই প্রতিনিধি। এইবারও সেটাই থাকার স্বাভাবিক কাণ্ড। কিন্তু পূর্ব ত্রিপুরার আসনে এখন যে গল্পটা দাঁড়িয়েছে যে মথাকে পকেটে নিয়ে নিয়েছে, মথাকে যদি 23-এর বিধানসভা নির্বাচনে যেভাবে ব্যবহার করা হয়েছিল সেইভাবে ব্যবহার করা হতো, মথাকে যদি স্বাধীন সত্তা দিয়ে ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিত, লোকসভাতে মথার একজন স্বতন্ত্র প্রার্থী আছে, তাইলে আমার মনে হয় বিজেপি অনেক বেশি বেনিফিটেড হতো। নাকি এখন মথাকে নিজের দলে বা মন্ত্রিসভায় সামিল করে এই চুক্তি করার ফলে এটা আমার মনে হয়, আমার ধারণা যে এটা কিছুটা হলেও সমস্যা করতে পারে। এবং তোমার মার্জিনের জায়গাটা প্রার্থী ঘোষণা করতে এখনো সেই এটা থাকবেই। কি মনে হয় এই বিষয়টাতে? না, প্রথম কথা হচ্ছে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এখানে আমি জাস্ট একটু বলি যে সর্বভারতীয় ক্ষেত্রে বিশেষ করে লেফট পার্টিগুলোর, বিশেষ করে আমি ত্রিপুরা রেসপেক্টে যেটা বলছিলাম, এটা কিন্তু সর্বভারতীয় না হলেও কিন্তু কিং মেকার বা একটা ইম্পর্টেন্ট পজিশন রোল প্লে করতো কিন্তু অনেক বছর। হরকিষেন সিং সুখজিৎ থেকে শুরু করে জ্যোতি বসু, আমরা তখন আমি 2000-এর আগের থেকে বলছি লেফটের একটা কিন্তু যথেষ্ট, এবং আমাদের সেন্ট্রালের ইকুয়েশন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ডিউ টু উইকনেস অফ মানে লেফট শক্তি, লেফট পার্টিগুলো শক্তি কমে যাওয়ায় ওই জায়গাতে সেন্ট্রালে কিন্তু ইকুয়েশনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু, যার ফলে ওইটা আমি যেটা বলছিলাম ওইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই কারণেই এখানে ভোট দেওয়ার ক্ষেত্রে লেফটকে ভোট দেওয়ারও কারণ ছিল যথেষ্ট। হ্যাঁ, সেকেন্ড আপনি যেটা বলছিলেন এখানে আমার দৃষ্টিভঙ্গিতে আমি যেটা দেখছি সেটা হচ্ছে কি 2000 আমরা যদি নেক্সট বিধানসভা ইলেকশনে কি হবে সেটা আলাদা ইস্যু, এটার এফেক্ট না বিধানসভা নিয়ে ভাবছি না আমরা, লোকসভাতে আমি অন্তত যেটা দেখছি এখন দাঁড়িয়ে এখানে তো কোনো, আমি তো প্রথমেই বললাম লোকসভা যেসব ইস্যু নিয়ে ইলেকশন হয় যেটা স্টেবিলিটি মানে ন্যাশনাল ইন্টারেস্ট, এবং সেই সঙ্গে আমরা যেহেতু ত্রিপুরা যেমন সেন্ট্রাল মানে মথায় যদি ভাঙন ধরে বা এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ইস্যুতেই হোক বা অন্যান্য যে কনস্টিটিউশন সলিউশন বলুন বা এই যে ডাইরেক্ট ফান্ডিং এর কথা, আমাদের একদম সোজা সাপটা কথা, যদি মথায় যদি অসন্তুষ্টি হয় মথার কর্মী সমর্থকদের মধ্যে, তারা কোন দিকে যাচ্ছে, বিজেপির দিকে যাবে নাকি শাসক বিরোধী হয়ে যাবে? মানে এটা একটা মানে একটা ধারণা প্রেজেন্ট সিচুয়েশনে আমি যেটা দেখি এখন সেটা হচ্ছে আমার যেটা মানে অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে আমি গতবার বিধানসভা ইলেকশনের আমি পার্টি পজিশন গুলো দেখছিলাম যে 30টা করে সিটের ভিতরে অলমোস্ট ভালো পার্সেন্টেজ অফ ভোট বিজেপির পক্ষে আছে। ইন এডিশন মানে মথা বলুন বা জনজাতি এলাকার একটা বড় অংশের অলরেডি বিজেপি মানে নিয়ে নিয়েছে বলা যেতে পারে। বিজেপি যথেষ্ট
মথা নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করবে আমার ধারণা, বা এই যে মথা তো চুপচাপ বসেছিল কিছুটা, হতে পারে প্রার্থী তো স্বাভাবিকভাবেই এমন প্রার্থী কে হতে পারে এটা তো পরের ব্যাপার। মানে কি মানে ধারণা কি করা আছে? গুঞ্জন তো অনেক কিছু শোনা যাচ্ছে, গুঞ্জন চলছে অনেক কি কিছু। মনে হচ্ছে যে মথার প্রার্থী বিজেপির চিহ্নে মথার প্রার্থী দেখুন হবে? আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে কি, না এটা হলে কি গেইনার হবে বিজেপি, কি গেইনার হবে? আমি বলছি এখন এবারের যে মানে পার্লামেন্ট ইলেকশনে এটা শুধু বিজেপির পক্ষে একমাত্র নরেন্দ্র মোদীর নামেই সবকিছু চলছে। প্রার্থী কে হবে এটা টোটালি ম্যাটেরিয়াল। তাহলে কি ত্রিপুরাতে যেই প্রার্থী হোক, চিহ্ন বিজেপির প্রার্থী মথার থাকলেও সেটাই কিছু কোনো এফেক্ট না, শুধু এখানে সবকিছু আমি যে শুধু এখানে না অল ওভার ইন্ডিয়াতেই এই সিস্টেমেই চলছে আমি যেটা দেখতে পাচ্ছি। সুতরাং কে প্রার্থী হবে, শুধু নরেন্দ্র মোদী এই প্রার্থীকে সাপোর্ট করছে মানে এইটার এগেইনস্টে, এইটার পক্ষেই সব ভোট যাবে, আর বাকি একটা অপোজিশন থাকবে। কংগ্রেস দুর্বল হয়ে যাওয়াতে এখানে সর্বভারতীয় আমরা আজকে সময় পেলাম না, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে ইন্ডিয়া জোট নিয়ে, এবং অবশ্যই আমরা আগামী দিন আলোচনা করব সংলাপে আমাদের ইন্ডিয়া জোটের কি অবস্থান এবং রাজ্যে কি অবস্থান। মানে আমি বলছি এটা কোনো এফেক্ট ত্রিপুরাতে বিজেপি, মানে আপনি বলছেন যে ত্রিপুরামথার এই যে ত্রিপাক্ষিক চুক্তি এবং ত্রিপাক্ষিক চুক্তির কারণে ত্রিপুরামথার দল যদি সংগঠন যদি দুর্বল হয় তাতে লোকসভা ভোটে কোনো তার প্রভাব পড়বে না, কারণ সেখানে বিজেপি শক্তিশালী। আপনি বলছেন বিজেপি শক্তিশালী অনেক বেশি, কোনো কম্পারিজনই নেই। ঠিক, আমরা এটাও দেখছি যে ত্রিপুরামথার দল ভাঙন ধরেছে এবং ধরে সেখানে বিজেপিতে যোগদান করছে, এবং অন্যান্য দলে যোগদান করছে কিনা সে তেমন খবর এই মুহূর্তে নেই, কিন্তু বিজেপিতে যোগদান করছে সেই খবর আমাদের কাছে রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, সংলাপে অংশগ্রহণ করার জন্য। তবে আগামী দিন লোকসভা নির্বাচনের আগে আমরা আরো নির্বাচনের বিভিন্ন দিকগুলো দেখার চেষ্টা করব। সেখানে অবশ্যই ত্রিপুরামথাও থাকবে, আইপিএফটিও থাকবে, বিজেপি, কংগ্রেস, বাম দলগুলো থাকবে। অসংখ্য ধন্যবাদ দুজনকে। দর্শক বন্ধুরা, আজ আপনারা সংলাপ দেখছিলেন এবং আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আরো অনেক নতুন ইস্যু উঠে আসতে পারে। তার মধ্যে পাহাড় নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। ত্রিপুরামথায় যদি ভাঙন ধরে, সেই যারা অসন্তুষ্টি প্রকাশ করছেন তারা কোন দিকে ভিড়বেন? দেখা যাচ্ছে এই মুহূর্তে যতটুকু খবর আমাদের কাছে, ত্রিপুরামথায় ভেঙে কিন্তু অনেক কর্মী সমর্থকরা বিজেপিতে আসছেন, শাসক দলের পক্ষেই আসছেন। তবে এবারে নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক দলই যে জনজাতি ভোট ব্যাংকে দখল করতে মরিয়া হয়ে ময়দানে নামবে তার বলার অপেক্ষা রাখে না। তাই নির্বাচনের আগে রাজনীতির আঙ্গিনায় নজর রাখছি আমরা, আর আপনারা লোকসভা নির্বাচনকে ঘিরে সব নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।